জেনারেল স্ট্রিমের যে সমস্ত চাকরি প্রার্থীদের বিএড রয়েছে তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে খানিকটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ এসএলএসটির বহুদিন হলো কোনো দেখা নেই, একটা শর্ট নোটিফিকেশন বেরিয়ে তারপরে তার আর কোনো দেখা নেই। এবং খুব সাম্প্রতিক সময়ে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে যারা বিএড, যাদের বিএড রয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র যারা ডিএলএড তাদেরকেই সেখানে অগ্রাধিকার বলবো না, তাদেরকেই সেখানে একমাত্র অধিকার দেওয়া হচ্ছে ডিএলএডদের জন্য। তো এইখানে দাঁড়িয়ে যারা ডব্লিউবিসিএস হোক বা ক্লার্কশিপ, ফুড এসআই ইত্যাদির জন্য তো পড়াশোনা করছেই, তার সাথে সাথে হয়তো সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশন সেটার জন্য তারা পড়াশোনা করছে, কিন্তু কোথাও গিয়ে যেন একটা খেদ রয়ে গেছে যে আমার এই বিএড ডিগ্রিটা যেটা সেটা আমার কোনো কাজে লাগলো না এবং স্কুলের কোনো রিক্রুটমেন্ট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত রাজ্য সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের বিভিন্ন ইএমআরএস বা কেভিএস ইত্যাদিগুলো রয়েছে, তো তাদের জন্য একটা বেশ লোভনীয় চাকরি এই বিএড ডিগ্রিটাকে কাজে লাগিয়ে, সেটা হচ্ছে স্কুলের সাব ইন্সপেক্টর। স্কুলের সাব ইন্সপেক্টর এটার সঙ্গে স্কুলের চাকরি তফাৎটা হচ্ছে, স্কুলে থাকলে তুমি ডিরেক্টলি টিচিং করতে পারছো, কিন্তু এখানে তুমি ডিরেক্টলি পড়াতে না পারলেও, বাচ্চাদেরকে শিক্ষাদান না করতে পারলেও, এই শিক্ষা বিষয়টার সাথে তুমি জড়িত থাকছো এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের আন্ডারে তুমি একজন সাব ইন্সপেক্টর অফ স্কুলস হিসাবে কাজ করছো। এবং লোভনীয় চাকরি কেন বলছি, তার কারণ এটা হচ্ছে একটা ৪৭০০ গ্রেড পে, যেটা আগের পে কমিশনে যেটা ৪৭০০ গ্রেড পে ছিল এবং এখন যেটা হচ্ছে পে লেভেল 14। সেই পে লেভেল 14 এর একটা চাকরি, অর্থাৎ গেজেটেড অফিসার। এবং রাজ্য সরকারের যে কোনো ক্ষেত্রে এই পে লেভেল 14 হচ্ছে রাজ্য সরকারের ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যারা গ্রুপ সি যারা পায়, অর্থাৎ জয়েন্ট বিডিও যারা গ্রুপে অফিসার আর কি, জয়েন্ট বিডিও বা রেভিনিউ অফিসার বা সিডিপিও যারা হন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে ৪৭০০ গ্রেড পের, মানে সেই চাকরিগুলো হচ্ছে ৪৭০০ গ্রেড পের। তো সেই সম সম বেতনের একটা চাকরি, সম বেতনে নয় তার থেকে বেশি, কেন সেটাই আসছি আমি। তার থেকেও বেশি বেতনের একটা চাকরি, কিন্তু অপেক্ষাকৃত অনেকটা কম পরিশ্রমের মাধ্যমে এটা পাওয়া সম্ভব। কেন বলছি, ডব্লিউবিসিএস তো আমি ছেড়েই দিলাম, একটা মিসলেনিয়াস সার্ভিস যেটার ৩৯০০ গ্রেড পে, অর্থাৎ যেটা হচ্ছে গ্রুপ বি অফিসার হন তারা। গ্রুপ ডব্লিউবিসিএস এর সবই, মানে ডব্লিউবিসিএস গ্রুপ ডি বাদ দিয়ে বাকিটা সবই হচ্ছেন গ্রুপ এ অফিসার, এবং ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি এবং মিসলেনিয়াস তারা হচ্ছেন গ্রুপ বি অফিসার। তো এই গ্রুপ বি অফিসার হতে গেলে সেখানে ৩টে ধাপ অতিক্রম করে চাকরি পেতে হচ্ছে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে, মেইনস দিতে হচ্ছে, এবং সেটা একটা মানে একটা একটা বা চূড়ান্ত প্রস্তুতির মধ্যে দিয়ে, এবং সেটার পরীক্ষা ব্যবস্থাটাও বেশ কঠিন, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অবজেক্টিভ, ডেসক্রিপটিভ ইত্যাদিগুলো রয়েছে। তারপরে ইন্টারভিউ রয়েছে, যেটাকে আমরা পার্সোনালিটি টেস্ট বলি। সেইটা হওয়ার পরে তারপরে আল্টিমেটলি চাকরি পাওয়া যাচ্ছে, এবং সেটাও কোথায় না গ্রুপ বি অফিসার হিসাবে। এবং ডব্লিউবিসিএস এর গ্রুপ সি হলে সেখানে তারা গ্রুপে অফিসার হচ্ছেন। কিন্তু সেই জায়গাতে এই স্কুলের সাব ইন্সপেক্টর যেটা, এটা হচ্ছে কিন্তু গ্রুপ এ চাকরি, গ্রুপ এ গেজেটেড অফিসারের চাকরি। এবং জয়েন্ট বিডিও এবং যারা ডব্লিউবিসিএস এর গ্রুপ সিতে যারা আছেন তাদের সম পে স্কেল হলেও এখানে একটা সুবিধা হচ্ছে কি, সাব ইন্সপেক্টর অফ স্কুলস, এখানে একটা সুবিধা হচ্ছে কি, যারা সাব ইন্সপেক্টর অফ স্কুলস হন তাদের ক্ষেত্রে একটা স্পেশাল ফেসিলিটি রয়েছে। তারা যখন জয়েন করেন, জয়েন করার সময় তারা একসাথে ৩টে ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করেন। অর্থাৎ একজন জয়েন্ট বিডিও বা একজন রেভিনিউ অফিসার ৩ বছর পর পর ইনক্রিমেন্ট হওয়ার পরে, প্রতি বছর একটা করে ইনক্রিমেন্ট হয়। ৩ বছর ইনক্রিমেন্ট হওয়ার পরে তার যে বেসিক দাঁড়াচ্ছে, সেই বেসিকটা একদম ইনিশিয়ালি একজন স্কুলের সাব ইন্সপেক্টর নিয়ে শুরু করেন। এবং হাই স্কুলের টিচার যারা, তাদের ক্ষেত্রে পে লেভেল 15। তো তাদের পে লেভেল 15 যেটা, সেটাকে যাতে করে স্কুলের সাব ইন্সপেক্টর অতিক্রম করতে পারেন তার জন্যই প্রভিশনটা রাখা হয়েছে। কেননা যারা হাই স্কুলের টিচার যারা, তারা কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি, স্কুলের সাব ইন্সপেক্টরের কাছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় রিপোর্ট করেন এবং তার নির্দেশ মেনে বিভিন্ন সময় তাদেরকে কাজ করতে হয়। তো এইটা হলো বেতন কাঠামো। বেতন কাঠামো অবশ্যই কখনো একটা চাকরির একমাত্র নির্ণায়ক হতে পারে না যে আমি সেই চাকরির জন্য যাবো কিনা। তবুও সেটা তো অবশ্যই একটা ডিসাইডিং ফ্যাক্টর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পে লেভেল 14 এবং পে লেভেল 14 এর ৩টে সেল অতিক্রম করে, ৩টে ইনক্রিমেন্ট একসাথে নিয়ে ৪ নম্বর সেলে গিয়ে তারা জয়েন করছে। এবং এখানে নতুন যে ডিএ কার্যকর হতে চলেছে 14%, সেটায় একজন স্কুলের সাব ইন্সপেক্টর তিনি জয়েন করলে তার মাইনে হতে পারে, গ্রস পে যেটা সেটা হতে পারে অন্ততপক্ষে ৫৫,০০০। এবার এই হঠাৎ করে সাব ইন্সপেক্টরের প্রসঙ্গটা আসছে কেন? তার কারণ হচ্ছে রিসেন্টলি একটা গুজব হোক বা হাওয়ায় ভেসে বেড়ানো একটা খবর হোক, সেটা রটেছে যে স্কুলের সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্ট সেটা আবার আসতে চলেছে। যদিও আমি মানে আমার ব্যক্তিগত সূত্রে যা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এরকম কিছু রিপোর্টেড নয়। কিন্তু যদি আসে তাহলে তো আমাদের প্রত্যেকের থেকে খুশি বোধহয় আর কেউ হবে না।
তার কারণ মানে যে পরিমাণ অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে বিএড রয়েছে, সেই ডিগ্রিটা কোনো কাজে লাগছে না, তো তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ। এবার এটা মানে এই রিক্রুটমেন্ট 2015-তে হয়েছিল, 2018-তে হয়েছিল, মানে নোটিফিকেশন বেরিয়েছিল। সুতরাং এই বছর মানে 18 থেকে এখন 24 সাল, 4 বছর অতিক্রম করে এসেছি আমরা। 6 বছর অতিক্রম করে এসেছি আমরা। একটা দীর্ঘ সময়, এবং ভ্যাকেন্সিও তৈরি হয়েছে রিসেন্টলি, তার কারণ বেশ কিছু প্রমোশন হয়েছে, অদল-বদল হয়েছে, রিটায়ারমেন্ট ইত্যাদি মিলিয়ে বেশ কিছু ভ্যাকেন্সি তৈরি হয়েছে, যার ফলে ভ্যাকেন্সি যে নেই তাও নয়, এবং 6 বছর অতিক্রান্ত হয়েছে পুরনো যে নোটিফিকেশান তার, অতএব সম্ভাবনা যে একেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় তা নয়। সুতরাং সম্ভাবনা রয়েছে রিক্রুটমেন্ট সামনে আসার। তাই জন্য এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা একটু আমার সীমিত জ্ঞান থেকে আমি শেয়ার করার চেষ্টা করছি সবার সাথে। তো প্রথমে আমরা পে স্কেল যেটা সেটা নিয়ে কথা বললাম। দ্বিতীয়ত হচ্ছে যে এটার কোয়ালিফিকেশান কি? এটার কোয়ালিফিকেশান হচ্ছে সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি। এটা গত বছরের যে নোটিফিকেশন সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে গ্র্যাজুয়েট বলা ছিল না, বলা ছিল অনার্স গ্র্যাজুয়েট। তাহলে সেকেন্ড ক্লাস অনার্স গ্র্যাজুয়েট, ন্যূনতম সেকেন্ড ক্লাস অনার্স গ্র্যাজুয়েট, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, অথবা অর্থাৎ অনার্সে যদি 50% না থাকে তাহলে মাস্টার্স থাকতে হবে। তাহলে 50% অনার্স গ্র্যাজুয়েট বা মাস্টার্স, এবং তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএড থাকতে হবে। এবং এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দুটো জিনিস বলা হয়, সেটা আমি পরে আসছি। ইন্টারভিউ নিয়ে বলার সময় বা পার্সোনালিটি টেস্ট নিয়ে বলার সময় সেটাই আসছি। এবার আসি বয়সসীমা। এটার বয়সসীমা হচ্ছে 36 বছর। যেহেতু গ্রুপে গেজেটেড অফিসার, সেই জন্য বয়সসীমা হচ্ছে 36 বছর, এবং তার সঙ্গে যে রিল্যাক্সেশনগুলো থাকে এসসি এসটি ওবিসিদের জন্য, মানে রিজার্ভ ক্যাটাগরির জন্য, সেগুলো তো থাকছেই। কিন্তু রিসেন্টলি যে বিষয়টা খুব ভাইরাল হয়েছিল যে স্কুলে সাব ইন্সপেক্টর আসছে এবং সেখানে বয়সসীমা 36 থেকে বাড়িয়ে 39 বছর বয়স করা হয়েছে। তো এই যে স্পেশাল প্রভিশন, এটা যদি হয় তো খুব ভালোই হবে, 34 থেকে বাড়িয়ে যদি 39 করা হয়। কিন্তু মানে লজিক্যালি যদি সেটা দেখতে যাওয়া হয়, কোনো দিক থেকেই আর কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে খুব একটা মনে হচ্ছে না। যাই হোক, কী হবে সেটা ভবিষ্যতে সময় বলবে। তো এটা হচ্ছে বয়সসীমা। এবার এই পরীক্ষাটায় কিভাবে রিক্রুটমেন্টটা হয়, দুটো ধাপে অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়। প্রথমত হচ্ছে একটা 100টা প্রশ্নের একটা রিটেন পরীক্ষা, এবং দ্বিতীয়ত হচ্ছে 100 নম্বরের একটা ইন্টারভিউ। এবার এখানে মজার বিষয়টা হচ্ছে যে প্রথম যে লিখিত পরীক্ষাটা, মানে আমরা অন্যান্য যে পরীক্ষাগুলো দেখি WBCS বা মিসলিনিয়াস, যেগুলো সমগোত্রীয় পরীক্ষা, মানে গ্রুপ এ বা গ্রুপ বি অফিসার সিলেকশনের যে পরীক্ষাগুলো হয়, সেখানে আমরা যেটা দেখি যে প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ, তিনটের মার্কস একসাথে যোগ করে মেরিট লিস্ট তৈরি হয়। কিন্তু এইখানে মজার বিষয় হলো যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হচ্ছে, প্রিলিমিনারি মানে যে রিটেন পরীক্ষাটা হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র একটা কোয়ালিফাইং পেপার। অর্থাৎ সেখানে যে কাট অফ নির্ধারিত হবে বা সেখানে যে তুমি মার্কস সিকিউর করবে, সেটা কিন্তু কোনোভাবেই তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরিতে তোমাকে সাহায্য করবে না। সেটা শুধুমাত্র ইন্টারভিউর জন্য ওঠানোর জন্য, মানে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করার জন্য হচ্ছে শুধুমাত্র রিটেন এক্সামিনেশনটা। 100 নম্বরের মধ্যে কী হয়, যেহেতু এটা এডুকেশন রিলেটেড একটা পরীক্ষা, তাই এখানে 50 নম্বরের থাকে হচ্ছে শুধুমাত্র এডুকেশনের ওপর 50 নম্বরের প্রশ্ন থাকে, এবং বাদবাকি যে 50 নম্বর সেখানে থাকে হচ্ছে অঙ্ক এবং জিকে। এবার এই অঙ্ক এবং জিকে, অঙ্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক বলা হয়, শুধুমাত্র অ্যারিথমেটিকই থাকে, এবং তার সাথে জিকের মধ্যে বিভিন্ন ইতিহাস, ভূগোল, পলিটি ইকোনমি, এবং তার সাথে জেনারেল নলেজের বিভিন্ন প্রশ্ন, তার সাথে ইতিহাস, ভূগোল, পলিটি ইকোনমি, মানে আমরা নামে বলছি ইতিহাস, ভূগোল, পলিটি ইকোনমি, কিন্তু এই পলিটি ইকোনমি ইত্যাদি বিষয় নিয়ে অতিরিক্ত কিছু প্রশ্ন থাকে না। এবং তার সঙ্গে হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো হচ্ছে থাকে 50 নম্বরের জন্য। এবার এই অংশটার জন্য আমরা একটু বইয়ের কথাতেও আসি যে কী পড়তে হবে। এডুকেশনে যে 50 নম্বর থাকে, সবাই যারা পরীক্ষা দিতে যাচ্ছ সবাই বিএড করে তারপরে এই পরীক্ষাটি দিতে যাচ্ছ, সুতরাং বিএডের বইপত্র সবার কাছে রয়েছে, সেই বইগুলো পড়তে পারো। সিটেটের জন্য, যারা সিটেটের জন্য পড়াশোনা করো, সিটেটের যে পেপার 2 এর বইপত্র রয়েছে সেগুলো পড়তে পারো। পিয়ারসন বা অন্যান্য যে বইপত্র রয়েছে সেগুলো পড়তে পারো। তার সঙ্গে ক্লাস 11-12 যে এডুকেশনের বই রয়েছে সেগুলো পড়তে পারো। হ্যাঁ, তো এইখানে এডুকেশন থেকে মানে প্রশ্ন আসে, মানে খুব যে কঠিন প্রশ্ন আসে তা কিন্তু নয়। যেমন ধরো, আমরা যদি গত বছরের প্রশ্নগুলো দেখি, যেমন আইকিউ নিয়ে একটা প্রশ্ন আছে, আইকিউ কীভাবে নির্ণয় করা হয় সেটা নিয়ে প্রশ্ন আসছে, লেসন প্ল্যান নিয়ে প্রশ্ন আসছে, এগুলো নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। বা যদি জিকের ক্ষেত্রে আমরা দেখি, সেখানে শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রথম ছাপাখানা কোথায়, বা এইখানে একটা জিনিস কি, যেহেতু কাজটা বাচ্চাদের নিয়ে করতে হচ্ছে, তাই জন্য এখানে ইউএনডিপি বা ইউনিসেফ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু, মানে এদের যে প্রোগ্রামগুলো, এদের প্রতিষ্ঠা কবে, সদর দপ্তর কোথায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন আসছে।
যদি আমরা ট্রেন্ড ফলো করি। তাহলে এইগুলো মানে অন্তত ইউএনডিপি, ইউনিসেফ এই সংক্রান্ত যে অর্গানাইজেশনগুলো রয়েছে, আ এইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এবং তার সাথে নরমাল জিকে অন্যান্য পরীক্ষার জন্য যারা অন্য পরীক্ষার জন্য পড়াশোনা করছো, ক্লার্কশিপ হোক, মিসলিনিয়াস হোক, ডব্লিউবিসিএস হোক, তাদের জন্য এই জিকে পোরশনের জন্য আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার তো প্রয়োজনই নেই। কারেন্ট অ্যাফেয়ার্স একটুখানি পড়তে হবে, ওই অ্যাচিভার্স ম্যাগাজিন বা অন্য কোনো যেকোনো ম্যাগাজিন থেকে পড়তে পারো, বা যদি কেউ ডেইলি জিকে টুডে ইত্যাদি ফলো করতে চাও সেখান থেকে করতে পারো, কোনো ওয়েবসাইট থেকে করতে পারো, ইন্দোরকাস চ্যানেল ফলো করতে পারো, যেকোনো জায়গা থেকে ইউটিউব থেকে করতে পারো, যার যেখান থেকে খুশি করতে পারো। খুব বেশি এই জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে মাতামাতি করার কিছু নেই। অঙ্কের ক্ষেত্রেও যারা অন্য পরীক্ষার জন্য পড়াশোনা করো তাদের খুব একটা কিছু অসুবিধা হবে না। সুবীর দাসের যে বই রয়েছে ছায়া প্রকাশনী, সেখান থেকে করতে পারো অঙ্ক। চ্যাপ্টার ওয়াইজ একটুখানি অঙ্কগুলো দেখে নিলেই হবে। খুব যে কঠিন অঙ্ক আসে তা নয়। মোটামুটি ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন আসে অঙ্কের ক্ষেত্রে। এবং যাদের ক্ষেত্রে অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন যারা নাও না, যারা শুধুমাত্র এই টিচিং যে জবগুলো রয়েছে সেগুলোর যারা পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে একটু প্রিপারেশনটা মানে এক ধাপ উপরে গিয়ে প্রিপারেশনটা করতে হবে, যেহেতু এখানে জিকে পড়তে হচ্ছে তোমাকে এক্সট্রা, এবং ম্যাথ করতে হচ্ছে। একটু 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 মানে মডারেট লেভেলে গিয়ে তোমাকে অঙ্ক করতে হচ্ছে, সেই জন্য এগুলো একটু প্রিপারেশনটা নিতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের কী কী সাবজেক্ট থাকে। এবার সেটা হচ্ছে যে মানে দ্বিতীয় যে ধাপটি, ইন্টারভিউ। তোমার মেরিট লিস্ট তৈরি হবে শুধুমাত্র ইন্টারভিউর মার্কসের উপর ভিত্তি করে। এই যে ১০০টা প্রশ্নের যে পরীক্ষাটা হচ্ছে রিটেন এক্সামটা, এটা তুমি ৯০ মিনিট সময় পাচ্ছ, ১.৫ ঘন্টা সময় পাচ্ছ, এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু আছে। দ্বিতীয় যে তোমার আ ধাপটা হচ্ছে ইন্টারভিউ। ১০০ নম্বরের একটা ইন্টারভিউ হয়, এবং এই ইন্টারভিউটা কিন্তু মানে বেশ ভালো রকমের একটা ইন্টারভিউ হয়। ২০ মিনিট, ২৫ মিনিট, ০.৫ ঘন্টা ধরে ইন্টারভিউ চলে। ৪-৫ জন কি ৬ জন বোর্ড মেম্বার থাকেন, এবং বেশ একটা ভালো রকমের স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনে কিন্তু ইন্টারভিউটা হয়। তো এই ইন্টারভিউর ওপর নির্ভর করেই কিন্তু শুধুমাত্র মেরিট লিস্ট ডিসাইড করা হয়। ১০০ নম্বরের ইন্টারভিউর উপরে ভিত্তি করে। ইন্টারভিউর জন্য আমরা জানি যে এবং এই ইন্টারভিউটা কি মানে WBCS ইন্টারভিউ থেকে এই ইন্টারভিউ আলাদা কোথায়? দুটোই গ্রুপে অফিসার নি বা বা মানে সিলেকশনের জন্য ইন্টারভিউ হচ্ছে। কিন্তু আলাদা কোথায় এটা? এখানে যেহেতু মানে তোমার জ্ঞান যাচাই সেভাবে হচ্ছে না ইন্টারভিউর ক্ষেত্রে। তোমার জ্ঞান যাচাই যা হওয়ার ওই ১০০ নম্বরের পরীক্ষা হয়ে এসেছে। সুতরাং এইখানে খুব বেশি করে তোমাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলোর মধ্যে তোমাকে ফেলে দিয়ে যাচাই করা হয় যে তুমি সেটাকে কতটা ডিল করতে পারছো। তার কারণ এটা একদম মানে এমন একটা চাকরি যেটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি। তোমার সার্কেলে যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে তাদের আ সোজা কথায় বলতে গেলে সেই যত টিচার রয়েছেন তুমি হচ্ছ তাদের হায়ার অথরিটি। এবং যে হাই স্কুলগুলো রয়েছে সেখানেও কিছু হাই স্কুল, মাদ্রাসা ইত্যাদিগুলোও তোমার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমার অধীনে থাকছে। তোমাকে সেগুলো কন্ট্রোল করতে হচ্ছে, এবং তাদের যাবতীয় যা কিছু দেখভাল সেগুলো তোমাকে করতে হচ্ছে। তাদের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার তুমি, অর্থাৎ তোমার সহিতে তাদের মাইনে হচ্ছে, তাদের ছুটি থেকে শুরু করে যাবতীয় যত সোজা কথায় একটা গোটা ব্লকের অভিভাবক যেমন বিডিও হন, সেরকম একটা গোটা সার্কেলের যত স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোর অভিভাবক হচ্ছেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস। সেজন্য বেশ বড় রকমের গুরুদায়িত্ব, এবং নিয়মিতভাবে বিভিন্ন অফিসারদের সাথে ডিল করে কাজকর্ম করতে হয়। বিডিও, এসডিও, এডিএম এদের সাথে নিয়মিত ডিল করতে হয়। সুতরাং পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পদ যেহেতু হোল্ড করতে যাচ্ছ, সেইজন্য ইন্টারভিউটাও সেরকমভাবে নেওয়া হয়, এবং যাচাই করে নেওয়া হয় যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যাল প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম তুমি কতটা বুদ্ধি দিয়ে সেটাকে ডিল করতে পারছো, সেটাকে কিন্তু যাচাই করে নেওয়া হয় এই ইন্টারভিউতে। সেজন্য ইন্টারভিউটা কিন্তু মোটেই যে খুব সাধারণ একটা ইন্টারভিউ হলো সেরকমটা নয়। নাম বা ঠিকানা ইত্যাদি জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হলো, এবং তোমার গ্রামের নাম কি, তোমার জেলায় কী আছে এগুলো জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হলো, সেরকমটা মোটেই নয়। বেশ ভালো রকমের স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনে কিন্তু ইন্টারভিউটা হয়। এবং এই চাকরিতে সবথেকে পজিটিভ জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ তো তিনি হোল্ড করছেন, এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ পদ হোল্ড করতে করতে হাতে প্রচুর ক্ষমতা ইত্যাদির সমস্ত রয়েছে। তিনি সেটাকে ব্যবহার করে প্রশাসনের কাজকর্ম করছেন। করতে করতে কোথাও গিয়ে যেন আম একটা বোরডম চলে আসা বা একঘেয়েমি চলে আসার একটা ব্যাপার থাকে। কিন্তু এই চাকরিতে সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে তিনি সেই প্রশাসনিক পদে থাকা এসআই তিনিই যখন একটা স্কুল ভিজিটে যাচ্ছেন, সেখানে গিয়ে টিচারদের সাথে কথা বলে, বাচ্চাদের সাথে কথা বলে কোথাও গিয়ে যেন একটা 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 মানে নতুন উদ্যম ফিরে পাওয়া যায়, বা বলা যায় সেটা মানে তার জন্য একটা রিফ্রেশিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো সেইজন্য এটা একটা মানে এটা সব দিক থেকে বেশ ভালো, মজাদার, এবং আম মানে আকর্ষণীয় একটা চাকরি।
হ্যাঁ, অবশ্যই এখানেও যথেষ্ট পরিমাণে মানে আমার পরিচিত বহু এসআই রয়েছেন। আ যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে এখানে। শনি, রবিবার অফিসিয়ালি ছুটি থাকলেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে শনি, রবি অফিস করতে হচ্ছে। কখনো বাড়ি থেকে রাত্রিবেলা ৮ঃ০০, ৯ঃ০০, ১০ঃ০০ র সময় ভিসি অ্যাটেন্ড করতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো মানে আমি আনঅফিসিয়ালি বলছি, এই সমস্ত জিনিসগুলো করতে হয়। অফিস আওয়ার্স এর বাইরে গিয়েও করতে হয়। কিন্তু তবুও যাদের ক্ষেত্রে আ যাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকে, প্রশাসনিক পদে থেকে আমি কাজ করব সেই মানসিকতা থাকে এবং তার সাথে, সাথে এই যে একটা রিফ্রেশিং ফ্যাক্টর থাকে সেইটারও যে মজাটা সেটা নেওয়ারও কোথাও গিয়ে যেন একটা ইচ্ছা রয়েছে, তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং এখানে কিন্তু পোস্টিংও খুব একটা খারাপ হয় না। অন্ততপক্ষে মানে মেয়েদের ক্ষেত্রে তো আমি দেখেছি যে নিজের জেলাতেই অধিকাংশ ক্ষেত্রে নিজের জেলাতেই পোস্টিং দেওয়া হয়। প্রমোশনও খুব একটা খারাপ তা নয়। এসআই থেকে পরবর্তী প্রমোশন হচ্ছে এআই। এআই মানে এআই মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস এবং সেখান থেকে এডিআই হচ্ছে, তারপর ডিআই, তারপর সেখান থেকে ডিএসএসই হচ্ছে অর্থাৎ ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন হচ্ছে, যেটা কিন্তু আরেক দিক থেকে ইকুইভ্যালেন্ট টু আ ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হু হ্যাজ সার্ভড 8 ইয়ার্স ইন হিজ ডিপার্টমেন্ট। এবং এই প্রমোশনগুলো যে খুব দেরিতে হয় তা কিন্তু নয়, মাঝখানে পরীক্ষা দেওয়ার ব্যাপার রয়েছে তাও কিন্তু নয়। প্রমোশনগুলো নরমালি যেরকম ডিপার্টমেন্টাল প্রমোশন আ যে লিস্ট বের হয় সেইখান থেকে কিন্তু প্রমোশনগুলো হয় এবং এইখানে তোমার পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকছে। সাব ইন্সপেক্টর অফ স্কুলস হিসাবে কাজ করার যখন অভিজ্ঞতা হচ্ছে তখন পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকে, যেটা দিয়ে তুমি সরাসরি মাঝখানের এআই এবং এডিআই যে প্রমোশনগুলো সেগুলো অতিক্রম করে তুমি সরাসরি ডিআই হতে পারছো, সেই পরীক্ষারও কিন্তু সুযোগ রয়েছে। এই হলো মোটামুটি একটা ধারণা। চেষ্টা করব যদি নোটিফিকেশন বেরোয়, সত্যি, সত্যি আমরা আশা করব নোটিফিকেশন বেরোক। আমরা মানে আমরা আমরা সর্বান্তঃকরণে চাইবো যে নোটিফিকেশন বেরোক। যেহেতু এসএলএসটি ইত্যাদিগুলো নেই, সেগুলোরও নোটিফিকেশন বেরোক এবং তার সাথে এটারও নোটিফিকেশন বেরোক আমরা চাইবো। যদি নোটিফিকেশন বেরোয় আমি চেষ্টা করব কয়েকজন সাব ইন্সপেক্টর অফ স্কুলস আমার পরিচিত যারা রয়েছেন তাদেরকে গত গত ২ বছরে যারা গত দুটো রিক্রুটমেন্টে যারা পেয়েছেন চাকরি, তাদেরকে এই ফোরামে এনে তাদের মুখ থেকে কিছু বলানোর, যাতে করে তোমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের কথাগুলো শুনতে পাও যে কিভাবে প্রিপারেশন করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, নোটিফিকেশন বেরোনোর আগে থেকে আমি সবসময় যেটা বলি, এত মাতামাতি করার কিছু নেই। এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া, প্রিপারেশন করা, এসবের কোনো ব্যাপার নেই। যে যেরকমভাবে যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেটাই করো। নোটিফিকেশন বেরোনোর পর যথেষ্ট সময় পাওয়া যাবে এবং এটা সিলেবাসও বিরাট কিছু সিলেবাস নয়। নোটিফিকেশন বেরোনোর পর, ফর্ম ফিল আপের পর যথেষ্ট সময় পাওয়া যাবে পড়াশোনা করার। সেই সময়তে আমরা যারা অলরেডি সিলেক্টেড চেষ্টা করব তাদেরকে এনে এই ফোরামে এক জায়গায় এনে কিছু কথা তাদের কাছ থেকে শোনার, যাতে করে তোমাদের সবার সেটায় মানে সবাই আর কি সেটা থেকে খানিকটা হলেও অন্তত আ নতুন কিছু জানতে পারো। তো আজ এই পর্যন্তই। আশা করি একটা সামান্য হলেও রূপরেখা দিতে পারলাম। আমার খুব সীমিত আ যেটা জ্ঞান সেটা। আরেকটা জিনিস এটা এখানে বলে দিই, মানে এটাও কিন্তু একটা একদম আনঅফিসিয়াল জিনিস, একটা ফুটনোট দিয়ে দিই যে এই যে যেটা বলা হলো ৪৭০০ ক্রেডিট পের একটা চাকরি এবং ৩ টে মানে ৩ টে ইনক্রিমেন্ট একসাথে নিয়ে জয়েন করছে। এটা কিন্তু একটা কথাবার্তা এবং একটা দাবি আ রয়েছে, যেটা জানি না কতটা বাস্তবায়িত হবে এবং কবে হবে। যে এসআইদের গ্রেড পে ৫৪০০ করে দেওয়ার। ৫৪০০ মানে হচ্ছে তিনি কিন্তু একজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার যে মাইনে পাচ্ছেন, তিনি কিন্তু তার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছেন। তো এটাও কিন্তু একটা কথা চলছে। ঠিক আছে? এটা একদম শেষে যোগ করে দিই। হয়তো একটা ওই শুকনো মোটিভেশন হিসেবে কাজ করলেও করতে পারে কয়েক ঘন্টার জন্য। তো আ যারা যেভাবে পড়াশোনা করছো, পড়াশোনা করতে থাকো। নোটিফিকেশন বের হলে আমরা আবার এটা নিয়ে আসবো। ঠিক আছে? ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শারীরিকভাবে এবং মানসিকভাবে আ পড়াশোনা চালিয়ে যাও।